আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব দশম শ্রেণী কিংবা একাদশ শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রামার টপিকগুলোর মধ্যে একটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স দেখব। মানে কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে দুইটা ক্লজ থাকবে। এখন দুইটা ক্লজ বলতে কি, আমরা সাধারণত বাংলা ভাষায় যে কমা বুঝি, মানে এরকম কমাযুক্ত দুইটা শব্দ থাকবে। ওই শব্দগুলোকে আমরা একটা দেওয়া থাকবে, বাকি অংশ আমাদের পূরণ করতে হবে। সো আমরা কমপ্লিটিং সেন্টেন্সটা এটা দেখে নিব। এটা একটি গুরুত্বপূর্ণ গ্রামার টপিক। সো এখন দেখে নেওয়ার আগে কমপ্লিটিং সেন্টেন্স দেখে নেওয়ার আগে একটু টেন্স দেখে নিব। টেন্স গুলো আমাদের যে 12টা টেন্সের গঠন আছে, ওই টেন্স গুলো সো আশা করি সবার কাছে টেন্স গুলো আছে, না থাকলে এখন লিখে নিব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বি1 প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট plus am is are plus b1 plus ing plus object. Present perfect tense এর গঠন হচ্ছে subject plus have has plus b3 plus object. এরপরে present perfect continuous tense এর গঠন হচ্ছে subject plus have has plus b1 plus ing plus object. এরপরে first indefinite tense subject plus b2 ভার্বের first form বা b2 plus object. ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস বি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3 প্লাস অবজেক্ট। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস বি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট টেন্স ফিউচার হচ্ছে সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস বি1 প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস shall will be plus b1 plus ing plus subject. Future perfect tense subject plus shall will have plus b3 plus subject. Future perfect continuous tense subject plus shall will have plus been plus b1 plus ing plus subject. এটা হচ্ছে আমরা 12টি টেন্সের গঠন দেখলাম। সো এখন আমরা ডাইরেক্ট কমপ্লিটিং সেন্টেন্সে চলে যাব। সো কমপ্লিটিং সেন্টেন্সের আমরা টপ 10 প্রথম 10টা গুরুত্বপূর্ণ 10টা নিয়ম দেখব। ইম্পর্টেন্ট 10 রুলস। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ 10টা নিয়ম দেখব। সো আমরা প্রথমেই দেখব ইফ যুক্ত বাক্য। বাক্যের শুরুতে যদি ইফ থাকে, অর্থাৎ বাক্যের শুরুতে ইফ থাকলে সেটা কন্ডিশনাল হয়। সেটা কন্ডিশনাল হবে। কন্ডিশনাল হবে, কারণ বাক্যের শুরুতে যদি ইফ থাকে সেটা হবে কি কন্ডিশনাল। এখন ইফ যুক্ত বাক্যটি ধরেন বাক্যের শুরু না থাকলেও, মানে একটা যদি দুইটা ক্লজ থাকে একই বাক্যে বা দুইটা সেন্টেন্স থাকে, তখন ফুল স্টপের পরে দ্বিতীয় বাক্যের শুরুতে ইফ থাকতে পারে। মানে বাক্যের একদম প্রথমে যদি ইফ থাকে সেটা হবে কন্ডিশনাল। এখন কন্ডিশনাল হচ্ছে সাধারণত কয় প্রকার? তিন প্রকার। কন্ডিশনাল হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। ফার্স্ট কন্ডিশনালটা আমরা কিভাবে দেখব? ফার্স্ট কন্ডিশনাল ইফ যুক্ত বাক্য। এখন কন্ডিশনালের শর্ত হচ্ছে কি আমাদের ইফ যুক্ত বাক্য, বাক্যের শুরুতে অবশ্যই ইফ থাকবে। আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট এটাকে বলবো আমরা ফার্স্ট কন্ডিশনাল। তার মানে ফার্স্ট কন্ডিশনালের নিয়ম কি? ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে তখন আমরা কি বুঝবো? প্রেজেন্ট ইনডিফিনিটে এখানে ভার্বে অথবা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকতে পারে। সো তখন আমরা দ্বিতীয় ক্লজটি লিখব কি? সাবজেক্ট প্লাস উইল প্লাস বি1 প্লাস অবজেক্ট। মানে আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা এক কথায় ফিউচার ইনডিফিনিট লিখবো। তার মানে ইফ যুক্ত বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা কি লিখবো? সেটাকে ফার্স্ট কন্ডিশনালের নিয়ম অনুসারে সেটাকে আমরা লিখবো সাবজেক্ট প্লাস উইল প্লাস বি1 প্লাস অবজেক্ট। তার মানে এখন আমরা ফর এক্সাম্পল উদাহরণ দিতে পারি। ধরেন যদি লিখি
এক্সাম্পল হিসাবে আমরা দেই এক্সাম্পল if he comes if he comes। এখন এই যে কাম, এই যে ইফ, প্রথমে ইফ যুক্ত বাক্য। ইফ মানে হচ্ছে কি যদি, ইফ মানে হচ্ছে আমাদের যদি, যদি সে আসে। এখানে কাম, কাম হচ্ছে বি1। এখন এই এস বা ইএস যুক্ত শব্দ, যদি কোনো এস বা ইএস থাকে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এস বা ইএস থাকলে সেটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবার ইফ হি কামস, এখন আমাকে পরের অংশ, পরে এতটুকু দেওয়া থাকলে পরের অংশটি লিখতে হবে, পরের ক্লজটি লিখতে হবে আর কি। এখন পরের ক্লজটি আমরা কিভাবে লিখবো? আর উপরে ক্লজটি লিখবো সাবজেক্ট প্লাস উইল প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। তার মানে ইফ হি কাম, যদি সে আসে। তার অর্থ হচ্ছে হি মানে সে, আর ইফ মানে হচ্ছে যদি, কাম মানে হচ্ছে আসা। তার মানে যদি সে আসে, তাহলে আমরা সাবজেক্ট প্লাস উইল প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট এই নিয়ম অনুসরণ করবো। তার মানে যদি সে আসে, আই উইল, এই যে এগুলো জাস্ট টেন্স অনুযায়ী বসা দিলাম। আই উইল, যদি সে আসে বি ওয়ান লিখে দিব, আই উইল গো। মানে কি, এই যে ভার্বের বি ওয়ান লিখে দিলাম। তার মানে ইফ হি কামস আই উইল গো, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনাল। এরপর আমরা চলে যাব সেকেন্ড কন্ডিশনালের নিয়ম অনুসারে। সেকেন্ড কন্ডিশনাল, ইফ যুক্ত বাক্য, ইফ প্লাস ফার্স্ট ইনডিফিনিট থাকবে। ইফ প্লাস ফার্স্ট ইনডিফিনিট, ইফ প্লাস ফার্স্ট ইনডিফিনিট থাকলে আমরা কি লিখবো? সাবজেক্ট প্লাস উড, ডব্লিউ উড প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। এটা হচ্ছে কিসের? এই যে এই প্লাস ফার্স্ট ইনডিফিনিট থাকলে আমরা কি লিখবো? সাবজেক্ট প্লাস উড প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। এখন এই এখন আমরা এক্সাম্পল দেই এই সেকেন্ড কন্ডিশনালের নিয়ম। তার মানে এই সবগুলো ইফ যুক্ত বাক্য। আরেকটা নিয়ম আছে ইফের, মোট আরেকটা নিয়ম আছে। এই তিনটা নিয়ম থেকে আমাদের পরীক্ষায়, সামনের এসএসসি পরীক্ষা বলি, এইচএসসি পরীক্ষা বলি, দুইটা পরীক্ষায় অবশ্যই আসবেই, ইফ থেকে, কন্ডিশনাল থেকে অবশ্যই আসবেই। এরপরে এখন আমরা 3 নাম্বারটা শিখবো। 3 নাম্বার, ও সরি, এক্সাম্পল দিব সেকেন্ড কন্ডিশনালের। এক্সাম্পল হিসেবে আমরা দিব, তার মানে এক্সাম্পল ইফ হি, আমরা কি দিতে পারি? ইফ হি অ্যাট, এই যে এই অ্যাট মানে কি? অ্যাট মানে হচ্ছে এই যে ইট এর ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট। ইট এর বি ওয়ান হচ্ছে কোনটা? অ্যাট। আর এই অ্যাট এর বি টু, ফার্স্ট ইনডিফিনিটের গঠন আমরা জানি সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট। তার মানে ইট হচ্ছে বি ওয়ান। তার মানে এখন যেহেতু এটা সেকেন্ড কন্ডিশনালের উদাহরণ, তার মানে হবে কি, এই অ্যাট শব্দটির বি ওয়ান হচ্ছে অ্যাট, আর বি টু হচ্ছে এই যে এই অ্যাট ই, এই শব্দটা হচ্ছে বি টু। এখন আমরা বি টু জাস্ট লিখে দিলাম। এখন এটা হচ্ছে আমরা কিভাবে এই এখানে অ্যাড শব্দটি দেখে আমরা কি বুঝবো? এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল বুঝবো কিভাবে? এটা ফার্স্ট ইনডিফিনিট আছে, সো আমরা বুঝবো এটা সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল বসবে কিভাবে? সাবজেক্ট প্লাস উড প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। তার মানে এখন আমরা লিখবো কি, ইফ হি অ্যাট, কারণ প্রথমে আমরা লিখে দিব আই উড, আমরা হি দিয়ে লিখছি, তার মানে হি লিখে দেই, হি, হি উড, এইচ ই হি, ডব্লিউ ও ইউ, হি উড, হি, যদি সে খেত, তার মানে হি উড, হি উড গো দিয়ে দেয়। এখানে এই যে উড দিলাম, আর এই যে উড, আর বি ওয়ান দিয়ে দিলাম, ভার্বের বি ওয়ান, এই যে গো, আর অবজেক্ট দিলে দিব, না দিলে না, ওটা আমাদের ইচ্ছা। তার মানে এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনালের নিয়ম। এরপরে থার্ড কন্ডিশনালের নিয়মটা আমরা লিখে দেই। এইগুলো জাস্ট ইফ যুক্ত বাক্যের ক্ষেত্রে। ইফ যুক্ত বাক্য প্লাস ফার্স্ট পারফেক্ট থাকবে, ফার্স্ট পারফেক্ট টেন্স থাকবে। এর আগে আমরা টেন্সের গঠনগুলো দেখাইছি, সো আশা করি সবাই দেখে নেবেন টেন্সের গঠন। এখন ফার্স্ট পারফেক্ট যদি থাকে, তার মানে সেটা হবে কি, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, উড হ্যাভ, উড হ্যাভ প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনালের গঠন। এটা কততম কন্ডিশনালের গঠন? থার্ড কন্ডিশনালের গঠন। এখন থার্ড কন্ডিশনালে তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেই, উদাহরণ দিয়ে দেই। থার্ড কন্ডিশনালের তাহলে একটা বাক্য দিয়ে দেই,
if she had gone, এই যে এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠন। আমরা এর আগে পারফেক্ট টেন্সের গঠন দেখাইছি। সো পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী যে হ্যাড গন, হ্যাড প্লাস বি থ্রি দেখার পর এই যে গো শব্দের বি ওয়ান হচ্ছে গো ওয়েন্ট, ডব্লিউ ই এন টি, ওয়েন্ট হচ্ছে কি বি টু। এখন বি টু আর বি থ্রি হচ্ছে গন, তার মানে ইফ শি হ্যাড গন, এই গন হ্যাড গন দেখে আমরা কোনটা কোন টেন্স বুঝবো, সেটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্সের ঘটনা হচ্ছে আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট, এই যে হ্যাড এখানে বি থ্রি বসছে। এখন বি থ্রি বসার পরে এখন এটা আমরা বুঝে যাবো এটা থার্ড কন্ডিশনাল, তার মানে থার্ড কন্ডিশনালের গঠনকে অনুযায়ী আমরা কি বুঝবো, সেখানে কি বসবে উড হ্যাভ প্লাস বি থ্রি। সো আমরা এগুলো কেটে দেই, উড হ্যাভ প্লাস বি থ্রি, উড হ্যাভ তার মানে লিখে দিই ইফ শি হ্যাড গন, তার মানে she would she would have she would have she would have তার মানে she would have লিখছে, এরপরে ভার্বের বি থ্রি পরে যদি সে যেত she would have eaten rice, she would have eaten rice, যদি সে যেত তাহলে সে ভাত খেতে পারতো। তার মানে উড হ্যাভ এগুলো হচ্ছে সেকেন্ড কন্ডিশনের নিয়ম, আর বি থ্রি হচ্ছে ইটেন, ইট শব্দটির বি থ্রি হচ্ছে ইটেন, তার মানে বি টু হচ্ছে অ্যাড আর বি থ্রি হচ্ছে ইটেন রাইস। এটা হচ্ছে আমাদের কন্ডিশনালের নিয়ম, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কমপ্লিটিং সেন্টেন্সের জন্য এই নিয়মটা কন্ডিশনাল। কারণ আমরা ফার্স্ট কন্ডিশনাল শেষ করলাম, ফার্স্ট কন্ডিশনাল ইফ যুক্ত বাক্যকে কিভাবে কন্ডিশনাল করতে হয় আমরা শেষ করলাম, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ। তার মানে একটু সামারাইজ করি আমি, বাক্যের শুরুতে যদি ইফ থাকে, মানে বাক্যের শুরুতে থাকতে হবে ইফ শব্দটা, থাকলে সেটা কন্ডিশনাল হবে। আর কন্ডিশনাল তিন প্রকার, প্রেজেন্ট ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। সো ফার্স্ট কন্ডিশনালের গঠন হচ্ছে ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, দেখলে আমরা বুঝবো কি সেটা ফার্স্ট কন্ডিশনাল। এখন ফার্স্ট কন্ডিশনাল আমাদের দ্বিতীয় ক্লজটি হবে কি সাবজেক্ট প্লাস উইল প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট, তার মানে সেই অনুযায়ী আমরা দ্বিতীয় ফার্স্ট কন্ডিশনাল একটা উদাহরণ দিলাম। এরপরে সেকেন্ড কন্ডিশনাল ই প্লাস ফার্স্ট ইনডিফিনিট দেখলে আমরা কি বুঝবো সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালে সেকেন্ড ক্লোজটা আমরা কি বসাবো সাবজেক্ট প্লাস উড প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট, সো আমরা বসা দিলাম। এরপরে একটা এক্সাম্পল দিয়ে দিলাম। আর ই প্লাস ফার্স্ট পারফেক্ট থাকলে আমরা কি বুঝবো থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালের একটা উদাহরণ দিয়ে দিলাম সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট, সো সেই অনুযায়ী আমরা একটা এক্সাম্পল দিয়ে দিলাম। এটা কমপ্লিটিং সেন্টেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন থাকেই থাকে আমাদের প্রতি বছরে। এরপর আমরা 2 নম্বর রুলসে চলে যাব। এখন 2 নম্বর রুলস থাকবে বাক্যের মাঝখানে যদি সো দ্যাট থাকে, সো দ্যাট, এই সো দ্যাট, সো দ্যাট, সো দ্যাট মানে হচ্ছে কি যাতে, সো দ্যাট মানে হচ্ছে এর অর্থ হচ্ছে যাতে, সো দ্যাট থাকলে থাকলে ক্যান বসে, সো দ্যাট থাকলে কি বসে ক্যান বসে, বা ক্যান বা কুড বসতে দিতে পারি, কুডও হইতে পারে, বা কুড সি ও ইউ এল ডি কুড সি। এখন কখন কুড বসে, যখন প্রথম সেন্টেন্সটি সো দ্যাট এর সাথে যে সেন্টেন্সটি থাকবে সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সে থাকলে সেটা হবে ক্যান, আর যদি ফার্স্ট টেন্সে থাকে সেটা হবে কি কুড। জাস্ট এতটুকু নিয়ম, বাট সো দ্যাট এর পরে আমরা ক্যান বসাবো, এটা হচ্ছে আমাদের মেইন নিয়ম। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেই, সো দ্যাট এর এক্সাম্পল দিয়ে দেই, মানে উদাহরণ। এক্সাম্পল, the boy reads more so that the boy reads more so that ছেলেটি, এটার অর্থ হচ্ছে ছেলেটি অনেক বেশি পড়ে
সো দ্যাট মানে কি যাতে, যাতে কি, সো দ্যাট এর পর আমরা কি লিখবো, জাস্ট সো দ্যাট থাকলে ক্যান যুক্ত বাক্য বসে দিও, তার মানে দা বয় রিডস মোর সো দ্যাট হি ক্যান, যেখানে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে এখন আমরা কি বসাবো, ক্যান বসাবো, তার মানে হি ক্যান পাস ইন দ্য এক্সাম, পাস ইন দ্য এক্সাম, ইন দ্য এক্সাম। সো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার নিয়ম। এই সো দ্যাটও আমাদের খুবই গুরুত্বপূর্ণ কমপ্লিটিং সেন্টেন্সের জন্য। সো তার মানে আমরা প্রথম পৃষ্ঠায় ইফ দেখেছি, এরপরে সো দ্যাট দেখেছি। তো সো দ্যাট মানে হচ্ছে যাতে, সো দ্যাট থাকলে ক্যান বা কুড বসে, প্রেজেন্ট টেন্সে থাকলে ক্যান বসে, কুড বসে কখন, পাস্ট টেন্সে থাকে। সর্বপ্রথম আমাদেরকে অবশ্যই টেন্স জানতে হবে। তার মানে এখন সো দ্যাট থাকলে কি বসে, ক্যান বা কুড বসে। এখন এক্সাম্পল আমরা দিয়ে দিলাম। সো আমরা 3 নাম্বার নিয়ম দেখব। 3 নাম্বার নিয়ম হচ্ছে আমাদের লেস্ট। লেস্ট শব্দটি দেখব। লেস্ট থাকলে শুড বসে। এখন লেস্ট থাকলে শুড বসে, শুড, এস এইচ ও ইউ, শুড বসে। লেস্ট থাকলে কি বসে, শুড বসে। এখন আমরা কি করব, আমরা কিভাবে করতে পারি, পর এক্সাম্পল হিসেবে আমরা দিয়ে দেই। আমরা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি এক্সাম্পল হিসেবে। You walk, you walk fast, lest। সো এখানে লেস্ট আছে, এখন আমরা লেস্ট দেখে কি বুঝবো, শুড বলবে। আমার এই ক্লজে কি বুঝবো, অবশ্যই শুড শব্দটি বুঝবো। তার মানে হি ওয়াক ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, হি শুড, এস এইচ ও ইউ, হি শুড মিস দ্য ট্রেন, মিস দ্য ট্রেন। সো আমরা কেন এখানে এই জাস্ট বাকিটা আমরা জাস্ট বাক্যের সাথে মিলে কোন রকম দিয়ে দেওয়া আছে, সে তাড়াতাড়ি হাঁটে কেন, কারণ সে যাতে ট্রেনটি মিস না করে। মানে এখানে লিস্টের পরে নেগেটিভ হবে না, মিস নট হবে না, মিস নট হবে না, তার মানে মিস দ্য ট্রেন জাস্ট। কারণ হি ওয়াক ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, এই শুডটা কেন এই শুডটা আমাদের অবশ্যই লিখতে হবে। শুডটা কেন লিখতে হবে, লিস্টের নিয়ম অনুসারে। এবার বাকিটা আমরা কোন রকম মিলাই অর্থের সাথে মিলাই দিয়ে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরেই আমাদের মানে আমরা বাকিগুলো সমাধান করবো। মানে লিস্টের সাথে শুধু শুডটা রাখবো, বাকিটা অর্থের সাথে মিলে দিলে হবে। তো এরপর আমরা 4 নাম্বার নিয়মে যাব। as soon as, as soon as, as soon as থাকলে, as soon as থাকলে প্রথম সেন্টেন্স, প্রথম ক্লজটি যেই টেন্সে থাকবো, সেকেন্ড ক্লজটি একই ক্লজে লিখবো আমরা। তার মানে as soon as থাকলে প্রথম ক্লজ, প্রথম ক্লজ মানে প্রথম অংশটি যেই কি বলে, যেই টেন্সে থাকবে দ্বিতীয় অংশটিও সেই টেন্সে লিখবো। তার মানে প্রথম ক্লজটি যেই বাক্যে যে টেন্সে থাকবে, টেন্স এ থাকবে, দ্বিতীয়টিও একই বাক্যে থাকবে, দ্বিতীয়টিও একই টেন্সে থাকবে, একই টেন্স হবে, দ্বিতীয়টিও একই টেন্স হবে। সো মানে as soon as থাকলে প্রথম ক্লজটি যেই টেন্সে থাকবে, দ্বিতীয় টেন্সও একই টেন্সে থাকবে। সো আমরা এক্সাম্পল হিসেবে দেখা দিতে পারি। এক্সাম্পল, he work, he work as soon as, he work as soon as। এখন এটা আছে কোন টেন্সে, এখন এটা আছে as soon as আছে কোন টেন্সে, এখন এটা আছে সাধারণত ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে। তার মানে আমরা পরেরটি কোন এই as soon as থাকার কারণে পরেরটা কিসে লিখবো, পরেরটাও ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট, হি ওয়ার্ক as soon as he went, এই যে গো এর বি2,
মানে এটা ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে বি টু, তার মানে ফার্স্ট ইনডিফিনিটের গঠন কি সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট, তার মানে হি ওয়েন্ট টু হোম, হি ওয়েন্ট টু হোম আর্লি, ই এ আর এল ওয়াই, হি ওয়ার্ক অ্যাজ সুন অ্যাজ, সে তাড়াতাড়ি কাজ করেছে যাতে, হি ওয়েন্ট টু হোম আর্লি, সে যাতে তাড়াতাড়ি বাড়িতে যেতে পারে। তো এটা হচ্ছে আমাদের অ্যাজ সুন অ্যাজ এর নিয়ম। এরপরে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ লাইন, এখন এটা আমরা সবাই দেখব, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দিয়ে আমরা মোটামুটি সব নিয়ম করে ফেলবো। তো অলদো, দো অলদো থাকলে সাধারণত আমাদের আচ্ছা আনলেস, আনলেস তারপরে আরো আছে হ্যাড, এরা যদি বাক্যের শুরুতে থাকে, আনলেস হ্যাড, এরা বাক্যের শুরুতে থাকলে, বাক্যের শুরুতে থাকলে থাকলে কন্ডিশনাল হবে, কন্ডিশনাল এর নিয়ম, কন্ডিশনাল এর নিয়ম হবে। সো আমরা যে আগে কন্ডিশনাল এর নিয়ম দেখলাম, তার মানে ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল একই, শুধু ইফ, অনেক সময় ইফ না থেকে যদি আনলেস অথবা হ্যাড থাকে তখন আমরা কি বুঝবো, কন্ডিশনাল হবে। ধরেন আমি আগে এক্সাম্পল হিসেবে দিতে পারি, আনলেস হি কাম, আনলেস হি কামস, যদি না সে আসে, আই উইল গো, আই উইল গো। এখানে আই উইলটা কিভাবে হলো, এখানে আই উইলটা কিভাবে আসলো, ওই যে আমাদের কন্ডিশনাল নিয়ম, ফার্স্ট কন্ডিশনাল হলে ফার্স্ট কন্ডিশনের গঠনে উইল প্লাস গো থাকে, উইল প্লাস গো থাকে। সো আমরা ওই ফার্স্ট কন্ডিশনাল নিয়ম হিসেবে করলাম, হেড থাকলো আমাদের সেম নিয়মে করে নিব। সো আমি হেডের একটা এক্সাম্পল দেই, হ্যাড শি ইটেন রাইস, হ্যাড শি ইটেন রাইস। এখন এই হ্যাড এর কারণে আমরা কি বুঝবো, কন্ডিশনাল বুঝবো, যেহেতু বাক্যের শুরুতে আছে বড় হাতের হবে, কারণ হ্যাড শি ইটেন রাইস, এটা হবে কি কন্ডিশনাল। আনলেস হ্যাড, এগুলো দেখে আমরা কি বুঝবো, কন্ডিশনাল। ইটেন রাইস, ইটেন দেখলে বুঝবো কি বি3, তার মানে হেডের শেষে বারবার বি3 হয়, বি3 হলে আমরা কি বুঝবো, থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল নিয়ম কি, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস বি3 প্লাস অবজেক্ট, তার মানে আই উড হ্যাভটা আমরা শি ডিরেক্ট লিখে নিব, ইফ শি ইটেন রাইস আই উড হ্যাভ, এতটুকু জাস্ট টেন্স অনুযায়ী, আই উড হ্যাভ গিভেন এ গিফট, জাস্ট কি বি3টা বসে গেছে টেন্স অনুযায়ী। সো আমরা যদি এখন প্রথম থেকে শুরু ভালো করে দেখি, আমাদের মোটামুটি অর্ধেক শেষ হয়ে যাওয়ার কথা। এরপরে পরবর্তী নিয়মটা আমরা দেখবো। সো এটা হচ্ছে কার নিয়ম, আনলেস হ্যাড, এই দুটো কন্ডিশনাল নিয়ম ফলো করে আমরা এগুলো ডিরেক্ট মুখস্থ করে রাখার চেষ্টা করবো, একটু ভালোভাবে পড়া, তাহলে আমাদের সামনের পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে। এরপর আমাদের 6 নাম্বার নিয়ম দেখবো। 6 নাম্বার নিয়মটা আমি একটু লিখে দিই, দো HOUGH, দো, অলদো, সিন্স, SINCE, সিন্স, এরা বাক্যের মাঝখানে থাকলে, বাক্যের মাঝে থাকলে, সো অনেক সময় প্রথমেও থাকতে পারে। সো সিন্স এর ক্ষেত্রে শুধু মাঝে, দো অলতো বাক্যের শুরুতে, আর সিন্স বাক্যের মাঝে থাকলে তখন আমরা কি লিখবো, প্রথম টেন্স যদি প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্সে থাকলে মানে প্রেজেন্টের চারটার
একটা থাকলেই হবে। প্রেজেন্ট টেন্সে যে কোনো একটা থাকলে আমরা কি বুঝবো? ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট, FINITE, ফার্স্ট ইনডিফিনিট হবে। তার মানে প্রেজেন্ট টেন্সে যে কোনো একটা থাকলে আমরা সেটা কি বুঝবো? ফার্স্ট ইনডিফিনিট, ইনডিফিনিট বুঝবো। এরপর যদি এই অংশটি মানে প্রথম অংশটি যদি মানে আমি বলি তো বলতো কোথায় থাকবে? বাক্যের মাঝখানে বসে। এখন এটা আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তখন আমরা বুঝবো ফার্স্ট ইনডিফিনিট। এখন অথবা যদি এর আগে ফার্স্ট ইনডিফিনিট থাকে, ফার্স্ট ইনডিফিনিট, তখন আমরা কি লিখবো? ফার্স্ট পারফেক্ট। আমরা এখন এই যে ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠনগুলো এর আগে তোমাদেরকে দেখাইছি। সো এগুলো দেখলেই মোটামুটি টেন্স দেখলেই, টেন্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ, টেন্স দেখলেই আমাদের শেষ হয়ে যাওয়ার কথা। সো এখন আমরা প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা কি বলছি? ফার্স্ট ইনডিফিনিট হবে। তো বলতো সিন্স মাঝখানে, তারপরে ফার্স্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট পারফেক্ট। ফর এক্সাম্পল আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে। তো হি ইজ পুয়ার, এক্সাম্পল হিসেবে আমি দেই, এক্সাম্পল হিসেবে দিব থো হি ইজ পুয়ার। এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স আছে। সো প্রেজেন্ট থো হি ইজ পুয়ার, এই যে থ শব্দটি, থো হি ইজ পুয়ার হলে তখন আমরা কি বলবো? এই যে প্রেজেন্ট টেন্স থাকলে ফার্স্ট ইনডিফিনিট, যদিও সে গরিব তাহলে আমরা কি বুঝবো? হি ইজ, হি ওয়াজ, তার মানে ফার্স্ট ইনডিফিনিট লিখবে, তার মানে হি ওয়াজ অনেস্ট, হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান। সো এক্সাক্ট এগুলোই তোমাদের পরীক্ষায় আসবে, এর বাইরে কিচ্ছু আসবে না ইনশাল্লাহ। সো তার মানে থো হি ইজ পুয়ার, তার মানে কি? ইজ দেখে আমরা কি বুঝলাম? এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। তার মানে ওয়াজ দেখে কি বুঝবো? ফার্স্ট টেন্সে। তার মানে আমরা প্রেজেন্ট টেন্সে আছে, তো আমরা এই যে ফার্স্ট ইনডিফিনিটি নিয়ে গেছি। এরপর আরেকটা এক্সাম্পল দিই আমরা। he could not he could not he could not catch the bus although তার মানে এই যে হি কুড নট ক্যাচ, এই যে ক্যাচ শব্দটি B1 এ আছে, B1। এখন ক্যাচ শব্দটির B2 হচ্ছে কট, কট দুইটাই, তার মানে হি কুড নট ক্যাচ দা বাস অলসো। এরপরটা আমরা কিসে লিখতে হবে? যেহেতু এটা B1 আছে তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, আমরা লিখতে হবে ফার্স্ট ইনডিফিনিট, হি ran ফাস্ট অলসো হি রান, এই যে রান শব্দটির B2 হচ্ছে ran, হি রান ফাস্ট, তার মানে এটা হচ্ছে ভার্বের B2, এই যে ran, তার মানে হি ran ফাস্ট, মানে কি? সে তাড়াতাড়ি হাঁটার পরও বাসটি ধরতে পারে নাই। আজকের মতো আমাদের কমপ্লিটিং সেন্টেন্স এতটুকুই থাকে। এই কয়েকটা নিয়ম দেখলে সামনের এসএসসি পরীক্ষায় অন্তত 7 থেকে 8টা যদি আসে ইনশাল্লাহ আশা করি কমন পেয়ে যাবে। তো আমাদের এগুলো কমপ্লিটিং সেন্টেন্স। আসসালামু আলাইকুম।